Hello viewers, welcome back to my channel Happy to Learn. হ্যাপি টু লার্নে আমরা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একটা টপিক আজকে আলোচনা করতে যাচ্ছি। সো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করছি সেটা হলো বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল। তো জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে চলো দেখে নেওয়া যাক যে এই বিয়ারিং ক্যাপাসিটি কী বা এটা আমাদের কেন প্রয়োজন। তো সবার ফার্স্ট আমার জানতে হবে কি বিয়ারিং ক্যাপাসিটি জিনিসটা কি। বিয়ারিং ক্যাপাসিটি অ্যাকচুয়ালি জিনিসটা হলো যদি আমরা কোনো জিনিসের উপরে লোড দিই তাহলে প্রত্যেকটা জিনিসের কি একটা লোড ট্রান্সমিট করার বা লোডটাকে রিজিউম করার একটা ক্ষমতা থাকে, সেটাকে বলা হয় তার বিয়ারিং ক্যাপাসিটি। সাপোজ যদি কাউকে বলা হয় যে তোমাকে আজকে 5টা প্রবলেম সলভ করতে হবে, তো সাপোজ আমি এই টাইমের মধ্যে আমি 3টে প্রবলেম সলভ করতে পারলাম, তাহলে 3টে হলো কি আমার ক্যাপাসিটি, সেটা হচ্ছে তার বিয়ারিং ক্যাপাসিটি। সো সয়েলের যদি আমরা কোনো লোড দিই তাহলে কী হবে, সয়েলটা ডিফর্ম করবে। তো সেই ডিফর্ম করার এগেনস্টে সয়েলটা যে রেজিস্ট করছে সেটাই হচ্ছে তার বিয়ারিং ক্যাপাসিটি। ঠিক আছে, তো বিয়ারিং ক্যাপাসিটির ডেফিনেশন আমরা কি বলতে পারি? বিয়ারিং ক্যাপাসিটির ডেফিনেশন হলো ইফ উই স্টার্টেড লোডিং অন সয়েল ইটস টেন্ডস টু ডিফর্ম। অবশ্যই এটা ঠিক, কারণ যদি আমরা তার উপরে লোড দিতে চেষ্টা করি তাহলে কী হবে, জিনিসটা ডিফর্ম করবে আস্তে আস্তে। The resistance to the deformation of soil depends upon factors like water content, bulk density, angle of internal friction। এটা মানে কি, যদি আমরা তার উপরে ফোর্সটা দিই সয়েলটা কী করবে, রেজিস্ট করবে। ঠিক আছে, তো সেই রেজিস্ট্যান্স পাওয়ারটা কিছু ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। কী কী ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে রেজিস্ট্যান্স পাওয়ারটা? সেটা হচ্ছে ওয়াটার কন্টেন্ট, বাল্ক ডেন্সিটি, অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন অ্যান্ড দ্য ম্যানার অফ লোড অ্যাপ্লাইড, কীভাবে লোডটা অ্যাপ্লাই করা হচ্ছে, এই ফ্যাক্টরগুলোর উপরে সেই রেজিস্ট্যান্সটা ডিপেন্ড করে। ঠিক আছে, তো একটা যে কোনো ক্রস সেকশনের উপরে ম্যাক্সিমাম যতটা লোড সে রেজিস্ট করতে পারছে বা কোনো রকম ডিফরমেশন ছাড়াই সে সেই লোডটাকে বিয়ার করতে পারছে, সেইটাই হবে তার কি বিয়ারিং ক্যাপাসিটি। তো আমরা যদি ওয়ান লাইনার একটা বলতে চাই যে বিয়ারিং ক্যাপাসিটি কী, তাহলে আমরা এটা বলতে পারি দি ম্যাক্সিমাম লোড পার ইউনিট এরিয়া হুইচ দি সয়েল ক্যারি উইদাউট ইয়েল্ডিং। একটা ক্রস সেকশন এরিয়ার উপরে যদি আমরা লোড দিই উইদাউট ইয়েল্ডিং বা কোনো রকম ডিফরমেশন ছাড়া যতটা লোড সেই এরিয়াটা ক্যারি করতে পারবে সেটাই হবে কি তার বিয়ারিং ক্যাপাসিটি। ঠিক আছে, এখানে আমাদের কিছু শর্ট পয়েন্ট জেনে রাখা দরকার, যেগুলো কি soil properties like shear strength, density, permeability etc affect the bearing capacity। মানে বিয়ারিং ক্যাপাসিটি যেটা রয়েছে কার কার উপর ডিপেন্ড করছে, সেটা হচ্ছে কি সেই সয়েলের শিয়ার স্ট্রেংথ, ডেনসিটি বা পারমিয়াবিলিটি। পারমিয়াবিলিটি কি, যে ওয়াটার পাস করার যে ক্ষমতাটা সেটা হচ্ছে কি পারমিয়াবিলিটি, সেই সব ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে এই বিয়ারিং ক্যাপাসিটি। তো এর রেসপেক্ট আমরা কি বলতে পারি, ডেন্স স্যান্ড উইল হ্যাভ মোর বিয়ারিং ক্যাপাসিটি দ্যান লুজ স্যান্ড। মানে যদি তার ডেনসিটি বেশি হয় কোনো স্যান্ডের বা সয়েল পার্টিকেলের, সেটা কী হবে, বিয়ারিং ক্যাপাসিটি বেশি হবে দ্যান লুজ স্যান্ড। তার কারণটা কি, যদি লুজ স্যান্ড থাকে তাহলে কী হবে, সেখানে ভয়েড থাকবে। ভয়েড থাকা মানে যখনই আমি কোনো লোড দেব, কোনো একটা সাপোজ একটা স্পঞ্জ আছে, স্পঞ্জে যদি লোড দিই সেটা কি লোড বেশি ক্যারি করতে পারবে না একটা কাঠের ব্লক বেশি লোড ক্যারি করতে পারবে? অবশ্যই একটা কাঠের ব্লক। সেই জন্য বলা হচ্ছে কি ডেন্স স্যান্ড, যেটা ডেন্সিটি বেশি সেটা হচ্ছে কি করবে, যেটা হচ্ছে আমার ডেন্সিটি কম যে স্যান্ডের, লুজ স্যান্ডের থেকে তার বিয়ারিং ক্যাপাসিটি বেশি হবে। ঠিক আছে, তো এই জিনিসটা গেল কি বিয়ারিং ক্যাপাসিটি। যে বিয়ারিং ক্যাপাসিটি জিনিসটা কি, যে কোনো একটা ক্রস সেকশন এরিয়ার উপরে আমরা যদি লোড দিই কোনো রকম ডিফরমেশন ছাড়াই সেই এরিয়াটা যতটা পরিমাণ লোড রেজিস্ট করতে পারে সেটা হচ্ছে তার বিয়ারিং ক্যাপাসিটি। ঠিক আছে, তো নেক্সট কি জানতে হবে বিয়ারিং ক্যাপাসিটি সম্বন্ধে আমাদের? নেক্সট জানতে হবে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি। মানে এর কিছু টাইপ আমরা জেনে নেব, বিয়ারিং ক্যাপাসিটি কী কী টাইপের হতে পারে বা কী কী টাইপের বিয়ারিং ক্যাপাসিটি আমাদের জানতে হবে, কারণ বিভিন্ন টাইপের বিয়ারিং ক্যাপাসিটি আমরা এক্ষেত্রে দেখতে পাবো সয়েলের ক্ষেত্রে। তো ফার্স্ট যেটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি। আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটিটা কি? আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি হলো ইট ইজ দি গ্রস প্রেশার অ্যাট দি বেস অফ ফাউন্ডেশন অ্যাট হুইচ সয়েল ফেল ইন শিয়ার। মানে এটা কি, যদি সয়েলের
শিয়ার ফেলিওর হয়। কোথায় শিয়ার ফেলিওরটা হবে? অ্যাট দ্য বেস অফ ফাউন্ডেশন। মানে একটা ফাউন্ডেশন আছে, সাপোজ একটা কোনো ফুটিং আছে, সেই ফুটিংয়ের নিচে যে যখন শেয়ার ফেলিওর হবে, সেই শেয়ার ফেলিওর হওয়ার জন্য যতটা গ্রস প্রেশার প্রয়োজন, সেটাই হবে কি তার আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি। মানে সেই পজিশনে যদি পৌঁছে যায় বা সেই লোডটা যদি সেখানে রিচ করবে যখন, তখন কী করবে, সেই জিনিসটা ফেল করে যাবে, সেটা হচ্ছে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি। মানে এর হচ্ছে ম্যাক্সিমাম লিমিট, যেটা মানে একটা সয়েল, কোনো একটা ক্রস সেকশন অফ সয়েলের ম্যাক্সিমাম লোড ক্যারি করার ক্যাপাসিটি, সেটা হচ্ছে কি তার আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি। নেক্সট কী জানতে হবে? নেক্সট আমাদের জানতে হচ্ছে নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি। নেট আলটিমেটটা তাহলে কি? এটা তো হলো আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি। তাহলে নেট আলটিমেটটা কি? নেট আলটিমেটটা হলো ইট ইজ দি নেট ইনক্রিজ ইন প্রেশার অ্যাট দি বেস অফ ফাউন্ডেশন দ্যাট কজ শেয়ার ফেলিওর অফ সয়েল। মানে প্রত্যেকটা পয়েন্টে যতটা প্রেশার ইনক্রিজ করছে, সেটা হচ্ছে কি তার নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি। ইট ইজ দ্য নেট ইনক্রিজ ইন প্রেশার, যে কতটা প্রেশার ইনক্রিজ করলে জিনিসটা শেয়ার ফেলিওর করছে। মানে একটা নির্দিষ্ট প্রেশার নিচ্ছে, নিতে নিতে কতটা প্রেশার ঠিক রিচ করার পরে জিনিসটা ফেল করছে, সেটা হচ্ছে কি নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি। ঠিক আছে, আগেরটা ছিল কি গ্রস প্রেশার, এটা হচ্ছে নেট প্রেশার। এইটা হচ্ছে আলটিমেট ক্যাপাসিটি আর নেট আলটিমেটের মধ্যে ডিফারেন্স। আগেরটা হচ্ছে টোটাল যে প্রেশারটা জন্য জিনিসটা ফেল করছে, শেয়ার ফেলিয়ার করছে, এটা হচ্ছে পার্টিকুলার কোন প্রেশারটার জন্য এটা ফেল করছে, সেটা হচ্ছে কি নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি। নেক্সট আমাদের কি জানতে হচ্ছে? সেফ বিয়ারিং ক্যাপাসিটি, যে কতটা পরিমাণ ক্যাপাসিটি সে সহ্য করতে পারছে বা কতটা পর্যন্ত সে রেজিস্ট করতে পারবে, সেটা নিচ্ছে সেফ বিয়ারিং। সেটা তাহলে কি বলবো আমরা? ইট ইজ দি নেট সয়েল প্রেশার হুইচ ক্যান সেফলি অ্যাপ্লাই টু দি সয়েল কনসিডারিং অনলি শেয়ার ফেলিওর। তাহলে আমরা কতটা লোড দিলে সেফলি জিনিসটাকে অ্যাপ্লাই করা যাবে শেয়ার ফেলিওর আগে, মানে শেয়ার ফেলিওর হওয়ার আগে পর্যন্ত সেফলি আমরা কতটা লোড অ্যাপ্লাই করতে পারবো, সেটা হচ্ছে কি তার সেফ বিয়ারিং ক্যাপাসিটি। নেক্সট গ্রস সেফ বিয়ারিং ক্যাপাসিটি। গ্রস সেফ বিয়ারিংটা কি? দি ম্যাক্সিমাম প্রেশার হুইচ দি সয়েল ক্যান ক্যারি সেফলি উইদাউট শেয়ার ফেলিওর। শেয়ার ফেলিওর আগে পর্যন্ত ম্যাক্সিমাম যতটা গ্রস লোড সে নিতে পারে, সেটা হচ্ছে কি গ্রস সেফ বিয়ারিং ক্যাপাসিটি। তাহলে সেফ বিয়ারিং ক্যাপাসিটি আর গ্রস সেফ বিয়ারিং ক্যাপাসিটির মধ্যে ডিফারেন্স কি? সেফ বিয়ারিং ক্যাপাসিটিটা হচ্ছে আমরা শেয়ার ফেলিওরটা সেখানে কনসিডার করছি, সেফ বিয়ারিং ক্যাপাসিটিতে আমরা শেয়ার ফেলিওর কনসিডার করছি। সেফ বিয়ারিং ক্যাপাসিটি কী বলা হয়েছে? ইট ইজ দি নেট সয়েল প্রেশার হুইচ ক্যান বি সেফলি অ্যাপ্লাইড টু দি সয়েল কনসিডারিং অনলি শেয়ার ফেলিওর। শুধুমাত্র শেয়ার ফেলিওর ক্ষেত্রে যে পরিমাণ আমরা লোডটাকে আমরা অ্যাপ্লাই করছি বিয়ারিং ক্যাপাসিটি চেক করার জন্য, সেটা হচ্ছে কি সেফ বিয়ারিং ক্যাপাসিটি। আর গ্রসটা কি? ম্যাক্সিমাম কতটা লোড অ্যাপ্লাই করছি যার জন্য ফেলিওর হবে, সেটা হচ্ছে গ্রস সেফ বিয়ারিং ক্যাপাসিটি। নেক্সট হচ্ছে অ্যালাওয়েবল বিয়ারিং প্রেশার। অ্যালাওয়েবল বিয়ারিং প্রেশারটা কি? ইট ইজ দি বিয়ারিং প্রেশার হুইচ ক্যান বি ইউজড ফর ডিজাইন অফ ফাউন্ডেশন। আমরা কি করি এখানে একটা টার্ম আমাদের মনে রাখতে হয়, ফ্যাক্টর অফ সেফটি। আমরা কি জানি যতটা পরিমাণ কোনো একটা জিনিস লোড নিতে পারবে তার থেকে কিছুটা পরিমাণ কম আমরা লোড অ্যাপ্লাই করি। সো এক্ষেত্রে কি কতটা লোড নিয়ে আমরা ডিজাইন করব, কারণ সয়েলটার যে পরিমাণ বিয়ারিং ক্যাপাসিটি রয়েছে, মানে যতটা পরিমাণ বিয়ারিং ক্যাপাসিটি সে সহ্য করতে পারবে, অবশ্যই আমরা তার থেকে কম লোড দিয়ে সেটাকে আমরা ডিজাইন করব, তবে সে আলটিমেট জায়গাটা রিচ পর্যন্ত সেখানে স্টে করতে পারবে। তো সেই কতটা পরিমাণ বিয়ারিং ক্যাপাসিটি আমরা অ্যালাউ করব ডিউরিং ডিজাইন, কোনো একটা বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে কতটা পরিমাণ আমরা অ্যালাউ করব, সেটা হচ্ছে কি অ্যালাউয়েবল বিয়ারিং প্রেশার। ঠিক আছে, তো এই এতগুলো টাইপের আমার বিয়ারিং ক্যাপাসিটি আমাকে মনে রাখতে হবে। কি কি? আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি, নেট আলটিমেট, সেফ বিয়ারিং, গ্রস সেফ বিয়ারিং, আর অ্যালাউয়েবল বা কতটা নিয়ে ডিজাইন করব। ঠিক আছে, নেক্সট কী করবো আমরা এই বিয়ারিং ক্যাপাসিটি কীভাবে আসছে বা কী ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো এটা জানার জন্য, সেগুলো জেনে নেব। তার জন্য কী করতে হবে আমাকে? তার জন্য করতে হবে ট্রেজাগিস অ্যানালিসিস। ট্রেজাগিস অ্যানালিসিসটা কি? তো ট্রেজাগি হলো কি একজন সায়েন্টিস্ট, যে কি বলেছিল, দি ফার্স্ট প্রেজেন্ট কম্প্রিহেনসিভ থিওরি অন ইভ্যালুয়েশন অফ আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি অফ স্যালো ফাউন্ডেশন। স্যালো ফাউন্ডেশনের আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটিটা সে ক্যালকুলেট করেছিল। কীভাবে? তার জন্য কিছু সে থিওরি নিয়ে এসেছিল। কী থিওরি? থিওরিটা হলো অ্যাকর্ডিং টু দিস থিওরি এ ফাউন্ডেশন ইজ স্যালো। ফাউন্ডেশনটাকে আমরা স্যালো ফাউন্ডেশন বলবো কখন বলবো? ইফ ইটস ডেপথ ইজ লেস দ্যান অর ইকুয়াল টু ইটস উইথ। মানে তার ডেপথ যেটা সেটা হচ্ছে
তার যে চওড়াটা আছে বা উইথটা যেটা আছে তার যদি সমান হয় বা তার থেকে কম হয় তখন তাকে আমরা বলবো কি স্যালো ফাউন্ডেশন। কিন্তু পরে এটাকে আবার চেঞ্জ করা হয়েছিল কিছুটা। কীরকম চেঞ্জ করা হয়েছিল? পরে বলা হয়েছিল কি ফাউন্ডেশন যদি 3/4 টাইমস হয় তার উইথে সেটাকে আমরা স্যালো ফাউন্ডেশন বলবো। সো প্রথমে ট্রেজাগি কী বলে গিয়েছিল যে যদি আমার ফাউন্ডেশনটা যে উইথ আছে তার সমান বা তার থেকে কম হয় তাকে আমরা স্যালো ফাউন্ডেশন বলবো। পরে এটাকে আরও ইভ্যালুয়েট করা হয় কি আপ টু 3/4 টাইমস পর্যন্ত আমরা এটাকে স্যালো ফাউন্ডেশন বলবো। মানে তার উইথে যদি 3/4 টাইমস যদি আমার ডেপথ হয়, 3 গুণ থেকে 4 গুণ পর্যন্ত যদি ডেপথ হয় তাহলে সেটাকে আমরা স্যালো ফাউন্ডেশন বলতে পারি। ঠিক আছে, এবার এই যে থিওরিটা ট্রেজাগি নিয়ে এসেছিল তার জন্য কিছু অ্যাজাম্পশন করেছিল। এই নেট বিয়ারিং ক্যাপাসিটি যেটা বললাম, নেট বিয়ারিং ক্যাপাসিটি বের করার জন্য নেট বিয়ারিং যে ক্যাপাসিটি রয়েছে সেই নেট বিয়ারিং ক্যাপাসিটি বা আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি, যেটা আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি ট্রেজাগির ফর্মুলা নিয়ে এসেছিল। সো ট্রেজাগি সেই আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটিটাকে প্রুফ করার জন্য কিছু অ্যাজাম্পশন নিয়েছিল। কি কি অ্যাজাম্পশন? ডেপথ অফ ফাউন্ডেশন ইজ লেস দ্যান অর ইকুয়ালস টু উইথ, মানে অবশ্যই ফাউন্ডেশনটাকে স্যালো ফাউন্ডেশন হতে হবে। নেক্সট কি বেস অফ দি ফুটিং ইজ রাফ, মানে সেটাকে রাফ ফুটিং হতে হবে বেসটা। কারণ কি আগেই আমরা দেখেছি যে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি অফ রাফ স্যালো ফাউন্ডেশন। ঠিক আছে, সেই জন্য কি বেস অফ দি ফুটিং ইজ রাফ, সয়েল অ্যাভাভ বটম অফ ফাউন্ডেশন হ্যাজ নো শেয়ার স্ট্রেংথ। ঠিক আছে, ফাউন্ডেশনের নিচে যেটা আছে সেটাকে কোনো শেয়ার স্ট্রেংথ আছে বলে আমরা ধরবো না। আর কি আমরা করব? ইট ইজ অনলি এ সারচার্জ লোড এগেনস্ট দি ওভারটার্নিং লোড, সারচার্জ আপ টু বেস অফ দি ফুটিং ইজ কনসিডার্ড। মানে সেটা ওভারটার্ন করার জন্য যে লোডটা আসছে, ওভারটার্ন করার জন্য যে লোডটা আসছে তার এগেনস্টে যে সারচার্জ লোড, মানে তার সারফেস রেজিস্ট্যান্সের জন্য যে লোডটা আসছে ফুটিংয়ের উপরে, সেটা আমরা কতকে আমরা কনসিডার করব? আপ টু বেস পর্যন্ত সেটাকে আমরা কনসিডার করব। মানে একটা ফুটিংয়ের গ্রাউন্ড লেভেল থেকে বেস পর্যন্ত একটা সারচার্জ লোড আছে, সেইটাকে আমরা কনসিডার করব এগেনস্ট দি ওভারটার্নিং লোড। মানে একটা যদি স্ট্রাকচার ওভারলোড হয়ে যায় তাহলে কী হবে? জিনিসটা পড়ে যেতে চাইবে, মানে ওভারটার্ন করতে চাইবে। তো সেই ওভারটার্নের এগেনস্টে আমরা যেটা ক্যালকুলেট করবো সেটা হচ্ছে কি সারচার্জ লোড, যেটা কি ডিউ টু স্ক্রিন ফ্রিকশন হতে পারে বা সয়েলের ফ্রিকশন হতে পারে। সেটা কতদূর আমরা কনসিডার করবো? আপ টু বেস অফ ফুটিং। ঠিক আছে, নেক্সট কি লোড অ্যাপ্লাইড ইজ ভার্টিক্যাল অ্যান্ড নন এসেন্ট্রিক। মানে লোডটা কি আসবে? ভার্টিক্যাল, মানে লোডটা আমার আসে ভার্টিক্যাল টাইপ লোড। মানে এইভাবে কলামের উপরে একটা ভার্টিক্যাল লোড আসবে। ঠিক আছে, এই যদি আমার একটা কলাম হয় তো কলামের উপরে আমার একটা এরকম ভার্টিক্যাল লোড আসবে আর সেটা এসেন্ট্রিক হবে। ঠিক আছে, মানে একটা পয়েন্ট দিয়ে আমরা কনসিডার করছি এখানে আমরা একটা পয়েন্ট দিয়ে কনসিডার করেছি। তো এরকমভাবে ভার্টিক্যাল লোড আসবে আর সেটা লোডটা হতে হবে কি এসেন্ট্রিক লোড। ঠিক আছে, আর কি হতে হবে? দিস সয়েল ইজ হোমোজিনিয়াস অ্যান্ড আইসোট্রপিক, মানে পার্টিকেলগুলো ইভেনলি ডিস্ট্রিবিউটেড হতে হবে। সয়েলের পার্টিকেলগুলো মানে প্রত্যেকটা লেয়ারে আলাদা আলাদা সয়েল পার্টিকেল থাকবে, এরকম যেন না হয়, যেন সয়েলটা ইভেনলি ডিস্ট্রিবিউটেড হয়। ঠিক আছে, সেটা হচ্ছে হোমোজিনিয়াস অ্যান্ড আইসোট্রপিক। অ্যান্ড লেন্থ বাই ব্রেথ রেশিও হতে হবে ইনফাইনাইট, মানে লেন্থ বাই ব্রেথের রেশিওটা মানে ব্রেথটা অবশ্যই সেক্ষেত্রে বড় হতে হবে, মানে জিরো হলে চলবে না। ঠিক আছে, তো এইগুলো গেল কি হচ্ছে আমার অ্যাজাম্পশান, ট্রেজাগিস অ্যাজাম্পশান এই থিওরিটার ক্ষেত্রে। তো এইগুলো দিয়ে আমরা এবার কি করব? নেট বিয়ারিং ক্যাপাসিটি সেটা আমরা বের করব, বা আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি আমরা এখানে বের করব। তো ইকুয়েশানগুলো কী কী আমরা এবার দেখে নেবো যে ইকুয়েশানগুলো কী কী আর সেইগুলোকে আমরা কীভাবে ইউজ করছি। তো ইকুয়েশানগুলো দেখার জন্য কী করতে হবে? এখানে বলছে ট্রেজাগি যে বেসড অন দি ট্রেজাগিস বিয়ারিং ক্যাপাসিটি থিওরি কলাম লোড পি ইজ রেস্ট্রিক্টেড বাই শেয়ার স্ট্রেস অ্যাট এজেস। ঠিক আছে, মানে কলামের উপরে যে লোডটা আসছে, পি যে লোডটা আসছে, সাপোজ একটা কলাম আছে, কলামের উপর আমরা কি করছি? একটা লোড অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, একটা কলাম রয়েছে, কলামের উপর আমরা পি লোড অ্যাপ্লাই করেছি।
কলামের উপর আমরা পি লোড অ্যাপ্লাই করেছি, ঠিক আছে। ইজ রেস্ট্রিক্টেড বাই শিয়ার স্ট্রেস অ্যাট এজেস অফ 3 জোনস আন্ডার দি ফুটিং। ফুটিংয়ের নিচে যে 3টে জোন রয়েছে সেই জোনগুলো দিয়ে সেটা কী হবে, রেস্ট্রিক্টেড থাকবে। অ্যান্ড দি ওভারবার্ডেন প্রেশার, সো কিউ বা বিয়ারিং ক্যাপাসিটি সেটা বের করতে হবে। সো the first term in the equation is related to cohesion of soil, the second term is related to depth of footing and overburden pressure, and third term হচ্ছে বলা হচ্ছে shear stress, ঠিক আছে। এবারে এই যে ফ্যাক্টরগুলো এনসি, এনকিউ, এন গামা আর ফ্রিকশনাল অ্যাঙ্গেল ফাই, এইগুলোকে অ্যাপ্লাই করে আমাকে কী করতে হবে, এই ইকুয়েশনটা বের করতে হবে। কিসের ইকুয়েশন? ট্রেজাগির আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটির ইকুয়েশন, ঠিক আছে। তো জিনিসটা কী কী আসছে আমরা দেখে নিই। বিভিন্ন টাইপের ফুটিংয়ের জন্য আমরা বিভিন্ন টাইপের ইকুয়েশন এখানে নিয়ে আসবো। যেহেতু আমরা এখানে ফুটিংকেই ধরছি এখানে ফাউন্ডেশন হিসেবে, তো বিভিন্ন টাইপের ফুটিংয়ের জন্য আমরা বিভিন্ন টাইপের ইকুয়েশন নিয়ে আসবো। ফার্স্ট কী করছি আমরা, স্ট্রিপ ফুটিংয়ের ক্ষেত্রে। স্ট্রিপ ফুটিংয়ের ক্ষেত্রে কী বলছি, স্ট্রিপ ফুটিংয়ের ক্ষেত্রে বলা হচ্ছে কিউ, বা যেটা হচ্ছে আমার আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি, কিউ সাবজেক্ট ইউ, সেটা হচ্ছে সি ইন্টু এন সাবজেক্ট সি ইকুয়ালস টু গামা ডি এন কিউ প্লাস 0.5 গামা বি এন গামা। এটা হচ্ছে কি ফর স্ট্রিপ ফুটিং, ঠিক আছে। এই প্রত্যেকটা নোটস আমি লাস্টে বলে দিচ্ছি কোনটা কী বলা হয়। এনসি, এন কিউ, এন গামা এই তিনটাকে তো আগেই বললাম যে এনসি, এন কিউ, এন গামা হচ্ছে আমার এক্ষেত্রে ফ্যাক্টর, বিয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টর। এই ফ্যাক্টরগুলো কীভাবে বের করবো সেটা আমরা পরে আসছি। তো ফার্স্টে কী দেখলাম, এনসি, এন কিউ, এন গামা রেসপেক্টে আমরা ফার্স্টে স্ট্রিপ ফুটিংয়ের বের করলাম। নেক্সট কী করছি আমরা, সো স্ট্রিপ ফুটিং কীরকম হয়, স্ট্রিপ ফুটিং জাস্ট আমরা এই টাইপের একটা দেখতে পারি স্ট্রিপ ফুটিং। স্ট্রিপ ফুটিং কিছুটা এরকম দেখতে হবে। তো এই স্ট্রিপ ফুটিংয়ের উপরে আমরা কি করছি, ইকুয়েশনটা কী আসবে, যদি এরকম টাইপের ফুটিং হয় তার বিয়ারিং ক্যাপাসিটি কী হবে, সি এন সি প্লাস গামা ডি এন কিউ প্লাস 0.5 গামা বি এন গামা, ঠিক আছে। বি আর ডিটা হচ্ছে এখানে ব্রেথ আর ডেপথ, গামাটা হচ্ছে এখানে আমার বার্ডেন প্রেশার, ওভার বার্ডেন প্রেশার, ঠিক আছে। আর এনসি, এন কিউ, এন গামাটা কি, এনসি, এন কিউ, এন গামা হচ্ছে আমার তিনটে বিয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টর, ঠিক আছে। তো নেক্সট আসছে কি স্কোয়ার ফুটিংয়ের জন্য। স্কোয়ার ফুটিংয়ের জন্য কি 1.3 সি এন সি প্লাস গামা ডি এন কিউ প্লাস 0.4 গামা বি এন গামা, ঠিক আছে। নেক্সট আসছে কি, এটা হচ্ছে স্কোয়ার ফুটিংয়ের ক্ষেত্রে, এই টাইপের ফুটিংগুলোকে আমরা বলছি স্কোয়ার ফুটিং। নেক্সট হচ্ছে কি সার্কুলার ফুটিং। সার্কুলার ফুটিং কেমন দেখতে হয়, এরকম হচ্ছে সার্কুলার ফুটিং দেখতে হয়। তো এই সার্কুলার ফুটিংয়ের ক্ষেত্রে কী হবে, 1.3 সি এন সি প্লাস গামা ডি এন কিউ প্লাস 0.3 গামা বি এন গামা, ঠিক আছে। এই তিনটে গেল তিনটে টাইপের ফর্মুলা, তিনটে টাইপের ফুটিংয়ের জন্য। এই তিনটে টাইপের ফর্মুলা দিয়েই কিন্তু আমার এক্ষেত্রে কোশ্চেন বিভিন্ন আসতে পারে এক্সামে। তো স্ট্রিপ ফুটিংয়ের জন্য এই ফর্মুলাটা আমরা ইউজ করব, স্কোয়ার ফুটিংয়ের জন্য এটা, আর সার্কুলার ফুটিংয়ের জন্য এটা ইউজ করব বিয়ারিং ক্যাপাসিটি বের করার জন্য, যেখানে কি এনসি, এন কিউ, এন গামা হচ্ছে আমার বিয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টর, ঠিক আছে। নেক্সট এবার কোন জিনিসটা কী বলা হয়, আগে বললাম যে আমরা পরে বলে দিচ্ছি কোনটা কী বলবো আমরা। সিটা হচ্ছে আমার, সি হচ্ছে ফর কোয়েশনলেস সয়েল, ঠিক আছে। কোয়েশন অফ সয়েল হচ্ছে সি, মানে এখানে এইটা আমরা ফাইয়ের রেসপেক্টে বের করতে পারবো তার কোয়েসিভনেস কতটা আছে, ঠিক আছে। তো সিটা হচ্ছে আমার এখানে ফার্স্ট যে সিটা পেয়েছিলাম, এই সিটা হচ্ছে, গামাটা হচ্ছে আমার ইউনিট ওয়েট অফ সয়েল, ঠিক আছে। গামাটা হচ্ছে আমার ইউনিট ওয়েট অফ সয়েল। ডিটা হচ্ছে ডেপথ অফ ফুটিং, ডিটা হচ্ছে ডেপথ অফ ফুটিং, এই গামা হচ্ছে ইউনিট ওয়েট অফ সয়েল, ডিটা হচ্ছে ডেপথ অফ ফুটিং। বি হচ্ছে উইথ অফ ফুটিং, ঠিক আছে, বি হচ্ছে আমার এই উইথ অফ ফুটিং। আর আগেই বললাম এনসি, এন কিউ, এন গামা হচ্ছে কি রেজাগিস বিয়ারিং কনস্ট্যান্ট, ঠিক আছে। আর ফাইট হচ্ছে সয়েলের ফ্রিকশন অ্যাঙ্গেল, যে প্রত্যেকটা পার্টিকেলের মধ্যে কতটা ফ্রিকশন হচ্ছে সেই ফ্রিকশনাল অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই।
এবারে কি বললাম যে এনসি এনকিউ এনগামা এই বিয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টরগুলো আমরা বের করতে হয়। কীভাবে বের করব? তার জন্য আমরা একটা চার্টকে ফলো করব। চার্টটা কি? এই হচ্ছে সেই চার্ট। বিভিন্ন ফ্রিকশনাল অ্যাঙ্গেলের রেসপেক্টে আমার এনসি এনকিউ এনগামার ডিফারেন্ট হয়। ঠিক আছে? ফ্রিকশন অ্যাঙ্গেল যদি 0 হয় তাহলে এনসির ভ্যালু এনকিউর ভ্যালু এনগামার ভ্যালু একটা হবে, 1 হলে কত হবে, 2 হলে কত হবে। এই চার্টটা ফলো করে আমরা বিয়ারিং ক্যাপাসিটির এই ফ্যাক্টরগুলোকে বের করতে পারি। ঠিক আছে? ফর্মুলা ইউজ করতে পারি আমরা এক্ষেত্রে আমরা যদি ফ্রিকশনাল অ্যাঙ্গেল যেটা ফাইটা যদি জানা থাকে আমরা, সেক্ষেত্রে কিন্তু আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে এই ভ্যালুগুলো পেতে পারি। অ্যাকচুয়ালি আমরা ভ্যালুগুলো পেয়েছি ফর্মুলাটা অ্যাপ্লাই করে। এনসির জন্য কট ফাই এন কিউ মাইনাস 1। ঠিক আছে? এইটা করে আমরা এই এনসি এন কিউ এন গামার ফর্মুলাগুলো বের করতে পারি। ঠিক আছে? এন কিউ এর ক্ষেত্রে যেমন হবে 2 ইন্টু 3 5/4 - q/2 tan ডিভাইড বাই 2 cos 245 প্লাস 5/2। 5 হচ্ছে কি এখানে ফ্রিকশনাল অ্যাঙ্গেল, এন গামার ক্ষেত্রেও তাই, হাফ tan ফাই কে ইন্টু পি আর, কেপি আরটাকে আমরা কি বলি প্যাসিভ প্রেশার কোএফিসিয়েন্ট। ঠিক আছে? cos 25 - 1। তো এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করেও আমরা এই ভ্যালুগুলো বের করতে পারি। এবার যদি আমার ডাইরেক্ট এখানে চার্ট প্রোভাইড করা থাকে, সেক্ষেত্রে আমরা এই চার্ট থেকে এনসি এনকিউ এন গামার ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা বিয়ারিং ক্যাপাসিটিগুলোকে বের করব। ঠিক আছে? তো এইটাই গেল আমাদের মোটামুটি আজকে বিয়ারিং ক্যাপাসিটির উপরে ডিসকাশন। তো এরপরে আমরা আরও কিছু ডিসকাশন করবো বিয়ারিং ক্যাপাসিটির উপরে, বা একটা বিভিন্ন টাইপের সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি কীভাবে বের করতে হয় সেই ম্যাথগুলো আমরা করব। তো আজকের এই পর্যন্তই। আর এর মধ্যে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আসে সেগুলো হচ্ছে মোটামুটি ফার্স্ট যেটা বলা হয়েছিল যে কোন কোন অ্যাজামশানের উপরে বেস করে আমরা বিয়ারিং ক্যাপাসিটি ট্রেজারির বিয়ারিং ক্যাপাসিটি বের করি, সেই অ্যাজামশানটা কি, বা যে ফর্মুলা তিনটা আমরা এক্ষুনি আলোচনা করলাম সেই তিনটে ফর্মুলা, এগুলো হচ্ছে এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট জিনিস। কারণ বিটেক হোক বা ডিপ্লোমা হোক উভয় ক্ষেত্রে এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে আমাদের ম্যাথ প্রবলেম সলভ করতে হয়। তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো আর শেয়ার করো তোমার ফ্রেন্ডসদের সাথে, যাতে তারাও ভিডিওটি থেকে কিছু নলেজ গেইন করতে পারে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।